নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। প্রতি বাজেট যখন পেশ করা হয় তখন স্বাভাবিকভাবেই সেটা যেমন আর্থিক এক দিক থাকে, কারণ আর্থিক বৃদ্ধি কিভাবে যাবে, আগামী এক বছর কোন দিশা দেখাবে সরকার, কোন কোন জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, ট্যাক্স স্ল্যাব, কর, নানা রকম সরকারের যে সমস্ত প্রতিশ্রুতি তার কতটা বাস্তবায়ন হচ্ছে, একটা বাজেটে সব কিছুই থাকে আর কি। একটা বাজেটের চলার রোড ম্যাপ এবং আরেকটা জিনিসও থাকে, একটা যেমন ইকোনমিক দিক, আর একটা তেমন হচ্ছে পলিটিক্যাল দিক। চলুন আমরা এবারে নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম যে বাজেট পেশ হলো, নির্মলা সীতারামন 7 টাইম এই নিয়ে অর্থমন্ত্রী হিসেবে বাজেট উনি পেশ করলেন। আমরা তার রাজনৈতিক দিকটা দেখি এবং স্বাভাবিকভাবেই আজকে যেটা উঠে এসছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে বিশেষ যে টাকা বিভিন্ন জায়গায় ধার্য করা হচ্ছে। আজকে সব ছাপিয়ে আজকে বাজেট বরাদ্দ সব থেকে এই দুটো বিষয়তেই বিহার এবং অন্ধ্রের জন্য যে নানা খাতে যে বরাদ্দ বেড়েছে সেটা নিয়েই কিন্তু আজকে রাজনীতি তুঙ্গে। কারণ এবারের এনডিএ সরকার এই দুই শরিক যারা বিহার এবং অন্ধ্রের দায়িত্বে আছেন তাদের উপরে নির্ভর করছে, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, তেলুগু দেশম পার্টি আর জনতা দল, এই দুটোর ওপরেই কিন্তু আজকে নির্ভরশীল। তো আমরা কি দেখলাম যে অন্ধ্রপ্রদেশের জন্য বিশাল প্যাকেজ, যে অমরাবতীতে যে নতুন রাজধানী গড়ে তোলা হবে তার জন্য 15,000 কোটি টাকা দিয়ে দেওয়া হলো। তারপরে পোল্লভরম সেচ প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে, অন্ধ্রপ্রদেশে রোড হাইওয়ের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে। ফলে নানাভাবে অন্ধ্রপ্রদেশকে কিন্তু যে ডিমান্ড চন্দ্রবাবু নাইডু রেখেছিল সেখানে সেটা পূরণ করা হয়েছে সেখানে। এবার একইভাবে আসুন বিহারে। বিহারে আমরা কি দেখলাম, সোমবার দিদি বলা হলো যে বিহারকে বিশেষ স্টেটের বিশেষ মর্যাদা দেওয়া হবে না, বিশেষ রাজ্যে। অনেকে সঙ্গে সঙ্গে ভুরু কুচকাতে শুরু করেছিলেন যে যা, তাহলে তো গেল রব, নীতিশ কুমার তাহলে এই যে সাপোর্ট দিয়েছে বিনিময়ে কি পেল নীতিশ। আজকে দেখা গেল যে বাজেটে বিহারের জন্য কিন্তু বহু প্রকল্প আছে। কি কি প্রকল্প আছে? তার জন্য রোড আছে বিহারের জন্য পাওয়ার আছে, বিহারের জন্য বিমানবন্দর আছে, ইন্ডাস্ট্রিয়াল কার্গো পার্ক আছে এবং বন্যা নিয়ন্ত্রণেও 21,000 কোটি টাকার বরাদ্দ করা হচ্ছে বিহারের জন্য। ফলে বিহারকেও কিন্তু প্রচুর সাহায্য করা হলো। এবার যেটা শুরু হলো, যেটা হচ্ছে বিরোধীরা, ইন্ডিয়া জোটের সদস্যরা যারা বলতো যে এই দুটো ক্লাচের ওপর নির্ভর করে মোদী সরকার চলেছে, নরেন্দ্র মোদী এই সরকার বেশি দিন টিকবে না, এটাই তো বলা হচ্ছিল। তো আজ যেমন এই বাজেটের পর তৃণমূল কংগ্রেস যেটা টুইট করেছে, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর বিহারের বাজেট, অন্যান্যরাও বলছে পলিটিক্যাল কম্পালশন বা কিছু, কিন্তু কেউ বলছে না যে এইটার পর এই ক্ল্যাচ দুটো কি আরো শক্তিশালী হয়ে গেল, এই ক্ল্যাচ দুটো কি নরেন্দ্র মোদীকে পার্মানেন্ট আর কি বেস করে দিল, সিমেন্টের উপর দাঁড় করিয়ে দিল, নাকি ক্ল্যাচটা নড়বড়ে থাকলো না? কারণ ইন্ডিয়া জোটের শরিকরা ভেবেছিল যে যে কোনো সময় হয়তো এই সরকারটা পড়ে যাবে, কারণ এই দুটো যারা শরিক তারা সমর্থন প্রত্যাহার করে দেবে। কারণ নীতিশ কুমার বহুবার কোথায় কবে গেছেন, প্রচুর সরকার অদল বদল করেছেন। একইভাবে চন্দ্রবাবু নাইডু এনডিএর সঙ্গে থেকেও তার উপর তিনি সমর্থন প্রত্যাহার করে দিয়েছিলেন। আজ আপনারা যদি রাজনৈতিকভাবে দেখেন, স্বাভাবিক এটা যে দুটো স্টেটকে কেন ভরিয়ে দিচ্ছে, এটা তো একটা তার সমালোচনা হবেই, তার সমালোচনা থাকবেই। কিন্তু রাজনৈতিকভাবে আজকের পর আমার মনে হয় না যে ইন্ডিয়া জোটের কোনো শরিক জেডিইউ বা টিডিপিকে নিয়ে বলতে পারবে যে তারা যে কোনো সময় সমর্থন প্রত্যাহার করে নেবে। কারণ আপাতত পরের বছর হচ্ছে বিহারে ভোট, এবং এই প্যাকেজের উপর দাঁড় করিয়ে আবার নীতিশ কুমার চাইবেন সেখানে মুখ্যমন্ত্রী হতে। আর একইভাবে আমরা অন্ধ্রপ্রদেশে কি দেখতে পাচ্ছি, অন্ধ্রপ্রদেশের যেহেতু অমরাবতীতে নতুন রাজধানী করতে চান, বা যেটা হয়েছে সব থেকে বড় কথা, এর আগে যে সরকার ছিল সেখানে দাঁড়িয়ে প্রচুর
আমরা যদি দেখি প্রায় কয়েক হাজার কৃষক সেখানে আত্মহত্যা করেছিল। এবার চন্দ্রবাবু যখন এসেছিলেন তখন উনি লাগাতার যে সমস্ত স্কিম বলেছিলেন, নানা অনুদান নির্ভর রাজনীতির কথা বলেছিলেন, মহিলাদের স্বনির্ভরতার জন্য টাকা দেওয়ার কথা বলেছিলেন। ফলে প্রতিটা জায়গায় সেখানে কিন্তু কেন্দ্রের বিশেষ অনুদান ছাড়া যেটা সম্ভব হতো না, তাই উনি এই যে টাকাগুলো পেলেন, ফলে সেটা অন্ধ্রপ্রদেশকে নতুন করে গড়তে তার অনেক সুবিধা হবে, যেটা প্রচুর ঋণ রেখে গেছিল সেখানে। তো সেখানে অন্ধ্রপ্রদেশকে নতুন করে যদি গড়তে চাইছেন সেটা সুবিধা হবে। এবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বা বিহারের মুখ্যমন্ত্রী যদি হাসি নিয়ে যেতে পারেন বা তাদের আজকে হাসি চওড়া হতে পারে, এবার আমাদের পশ্চিমবঙ্গ সত্যি এ রাজ্য আমাদের দুর্ভাগা। কেন বলছি? কারণ এখনো পর্যন্ত একটা প্রজেক্ট ছাড়া এই রাজ্যের ভাগ্যে কিচ্ছু নেই। একটা হাইওয়ে প্রজেক্ট ছাড়া এখনো পর্যন্ত সরাসরি রাজ্যের খাতে, নাহলে অন্য প্রজেক্টে তো আছেই। যেমন বন্যা নিয়ন্ত্রণে আমরা কি দেখলাম, সেখানে দাঁড়িয়ে বিহার, আসাম, সিকিম এর জন্য দেওয়া হলো, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য সেখানে কোনো বরাদ্দ করা হয়নি। এবার সত্যি কি আমরা বলুন, চলুন এবার আবার ওয়েস্ট বেঙ্গলে আমরা ফোকাস করি। সত্যি কি আমরা বলুন তো কাউকে দোষারোপ করার জায়গায় আছি? কারণ বামেদের 34 বছর শাসনের তাদের রাজনীতিটাই ছিল কেন্দ্রের বিরোধিতা বা কংগ্রেসের বিরোধিতা। সবসময় চলছে না, চলবে না, কথায় কথায় কেন্দ্রীয় বিরোধী বন্ধ, বছরের মধ্যে 4-5টা বন্ধ বাধা ছিল। সেখানে সরকার বা প্রধান শাসক দল সিপিএম প্রধান উদ্যোক্তা থাকতো, আমরা জানতাম বন্ধ হবেই, নানা ইস্যুতে বন্ধ। সেখানে পার্লামেন্টে তাদের পাঠিয়েও কোনো সময় তারা সরকারে অংশগ্রহণ করেনি, আর কি সরকার বাইরে থেকে সমর্থন করে সরকারে এখানে কোনো প্রকল্প আনতে পারেনি। যুবকদের তাতানোর জন্য রক্ত দিয়ে করব বক্রেশ্বর, আলটিমেট যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে বাংলার। স্বাধীনতার পর বাংলা একের পর এক শিল্প যেখানে ছিল সেটা 34 বছরে সরেই গেছে, সরতেই থেকেছে। তা 34 বছর পর যখন সিপিএম সরকার গেল, নতুন সরকার এলো, তো আমরা ভেবেছিলাম যে নতুন সরকার হয়তো কেন্দ্রের সঙ্গে একটা সুসম্পর্ক রাখবে এবং আমাদের এখানে যে স্ট্যাগনেশনটা ছিল আবার হয়তো নানা কেন্দ্রীয় প্রকল্প আসবে, আবার হয়তো ওখানে শিল্প হবে। কারণ যে দগদগে ঘা আমাদের মধ্যে নতুন সরকার আসার সময় ছিল, সেটা হচ্ছে সিঙ্গুরে টাটাদের কারখানা চলে যাওয়া। দেখতে দেখতে 13টা বছর হয়ে গেল তৃণমূল সরকার বা মমতা সরকার আছে। সেখানে দাঁড়িয়ে সেই রিপিটেশন অফ রাজনীতিতেই আমরা চলে গেলাম, হয়তো বেশি ভাবে চলে গেলাম। তখন যদি কংগ্রেস বিরোধিতা থাকে, এখানে কিন্তু আমরা দেখলাম সেখানে হচ্ছে বিজেপি বিরোধিতা। তো আন্ডার হ্যান্ড কি হচ্ছে সেটা তো রাজনৈতিকভাবে সবাই দেখছে, কিন্তু উপরে যে বিরোধিতা করতে গিয়ে আজকে আবার কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট হিসেবে নিজেদের আবার পিঠটা দেওয়ালে নিয়ে চলে গেল। হ্যাঁ, রাজনৈতিক জমি হয়তো এর ফলে তৃণমূল কংগ্রেসের অনেক বেশি মজবুত হবে বা দৃঢ় হবে। তারা আবার বলতে শুরু করবেন যে বাংলা বঞ্চিত, বাঙালি বঞ্চিত, বিজেপি বাংলা বিরোধী। সেখানে সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীদের প্রশ্নের মুখে পড়তে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যারা এই রাজ্যের বাসিন্দা, এই রাজ্যের যারা যুবক, এই রাজ্যের যারা যুবতী, তারা কি করবে? তারা কোথায় দাঁড়াবে? বারবার করে এই কেন্দ্রের বিরোধিতা। একমাত্র রাজ্য যেখানে যেদিন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলো সবাই শুভেচ্ছা জানিয়েছিলেন, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানাননি, বরং তিনি বাড়িতে প্রতীকী আলো নিভিয়ে রেখেছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন এবং প্রথম দিন থেকে বলতে শুরু করেছেন যে এই সরকার বেশি দিন টিকবে না। প্রথম দিন থেকে সেটা বারবার করে বলছেন, সেটা এখানে বলছেন, অন্য শরিকদের সঙ্গে বৈঠক করে বলছেন এই সরকার কোনোদিন টিকবে না। দেখুন, রাজনৈতিক জায়গা একটা, কিন্তু যখন কেন্দ্র রাজ্য সম্পর্ক থাকে তখন সেখানে আমি সেই সম্পর্কটা খারাপ করব কেন? সেখানে তো সবসময় কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক রেখে আমি রাজ্যের জন্য বরাদ্দ নিয়ে আসবো, সেটাই তো একমাত্র কাজ। কেন্দ্র বিরোধিতা করে কি হবে? কেন্দ্র বিরোধিতা করে আমি আবারও বললাম, সেটা রাজনীতির জমি পোক্ত হতে পারে, কিন্তু বাংলার জনগণ কিন্তু বর্তমান যুব সমাজ কিন্তু সেই ব্যাঙ্গালোরে কাজ করতে চলে যাবে, সেই উত্তরপ্রদেশে যাবে,
সেই কর্ণাটকে যাবে, এমনকি সে ওড়িশাতেও যাবে। ওড়িশা এবার পালাবদল হয়েছে, কিন্তু এতদিন ধরে আমরা দেখেছিলাম নবীন পট্টনায়ক কিন্তু কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক রেখেই তার যে বিভিন্ন দাবি দাওয়া পূরণ করেছে, সেটা কংগ্রেস হলে কংগ্রেস, ফলে বিজেপি হলে বিজেপি, সে স্টেটের উন্নতিকে অগ্রাধিকার দিয়েছে এবং তার ফলেই সে 25টা বছর সেখানে শাসন করতে পেরেছে। অথচ আমাদের এখানে উল্টো, একদিকে বিভিন্ন কেন্দ্রের সঙ্গে রোজ সংঘাত, পায়ে পা রেখে সংঘাত, এবং তারপর এমন একটা জায়গায় নিয়ে যাওয়া, তো কেন্দ্র দেবে না তো কি আছে, আমরাই পারবো, আমরাই 100 দিনের কাজের টাকা না হলে 50 দিনের কাজের টাকা দিতে পারি, আমরাই আবাসের টাকা তুলে দিতে পারি। এবার দেখলাম 21শে জুলাইয়ের ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমি দেখছিলাম, আমাদের সরকার দায়িত্বশীল সরকার, সিপিএম জামানায় 57% মানুষ সিপিএমের রাজত্বে শাসনে দারিদ্র্যসীমার নিচে ছিলেন, সেটা আমরা 8% নিয়ে আসতে পেরেছি, অর্থাৎ 40% কমিয়ে দিয়েছি। 1,72,00,000 মানুষকে আমরা তুলে আনতে পেরেছি। এবং 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি মূল যেটা ফোকাস করেছিলেন সেটা হচ্ছে 2,15,00,000 মানুষকে তিনি লক্ষ্মীর ভাণ্ডার দিতে পেরেছেন, অর্থাৎ 60,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী এবং দানা এইসব যুবশ্রী প্রকল্পের জন্য। তাহলে কি দেখছি, অন্যান্য স্টেট যখন উন্নয়নকে সঙ্গী করে এগিয়ে যাচ্ছে, সেখানে যখন যে কোনো জায়গায় পরিকাঠামো গড়ে তোলা মানে সেখানে কর্মসংস্থান হবে, সেখানে চাকরি হবে। হয়তো দেখবো আমার পাশের বাড়ির ছেলেটাই অমরাবতীতে কাজ করতে চলে গেছে, আমার পাশের বাড়ির ছেলেটাই নালন্দাতে কাজ করতে চলে গেছে, আপনার পরিবারের ছেলে মেয়েগুলো হয়তো তাই যাবে। তখন উল্টো দিকে পশ্চিমবঙ্গে আমরা কি দেখব, আবার একটা ডোল, আরো বেশি করে, আর এই কেন্দ্রের বঞ্চনা চলছে না চলবে না স্লোগান। জানি না এই জিনিস আমরা কতদিন বয়ে বেড়াতে পারবো। আর কংগ্রেস বা যারা আজকে এই কথাগুলো বলছে যে ক্ল্যাচে ভর তাদের শুধুমাত্র এটা পলিটিক্যাল বাজেট, তাদের মনে করে দেওয়া, যখন সিপিএম উইথড্র করে নেয় ইউপিএ 2 থেকে, তখন মুলায়ম সিং যাদব তাকে সাপোর্ট জানিয়েছিল এবং তার জন্য তৎকালীন উত্তরপ্রদেশ সরকারকে 30,000 কোটি টাকার উপর স্পেশাল বরাদ্দ করেছিল। এটা কংগ্রেসের যারা আছেন একটু দেখে নিতে পারেন। একইভাবে এরকম অসংখ্য উদাহরণ সামনে আনা যেতে পারে। ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় বা লালু প্রসাদ যাদব যখন রেলমন্ত্রী ছিলেন, তখন আমরা কি দেখেছিলাম, রেলের জন্য একাধিক প্রকল্প উনি পশ্চিমবঙ্গে উদার হস্তে দিয়েছিলেন। তখন সেখানে বলা হতো আমি আমার রাজ্যের কথা দেখবো না, আমি তো নিশ্চয়ই দেখব। ফলে তার মধ্যেও একটা প্রাদেশিক রাজনীতি থাকে, আজকে যেমন রাজনীতির কথা বলা হচ্ছে। আলটিমেট সেখানে কত প্রকল্প বরাদ্দ হয়েছে বা না বরাদ্দ হয়েছে বা টাকা এসেছে, কতগুলো প্রকল্প এগিয়ে গেছে, সেটা আজকের আলোচনার বিষয় নয়। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে রাজনীতির দিক দিয়ে যদি দেখেন, আর কি অর্থনীতি এবং রাজনীতি দুটো পরস্পর সবসময় হাত ধরাধরি করে চলে না। রাজনীতি রাজনীতির গতিতে এগোয়, অর্থনীতি অর্থনীতির গতিতে এগোয়। এবার যেটা বারবার করে আমাদের দেখার, সেটা হচ্ছে আগামী দিন পথে নামবে তৃণমূল কংগ্রেস। আগামী দিন বলবে যে বাংলা বঞ্চিত, একইভাবে যেটা সংসদেও তারা বলবে যে 12 জন সাংসদকে পাঠিয়ে কি লাভ, এরা পশ্চিমবঙ্গ বিরোধী। এবং সত্যি বিজেপির সেখানে কিন্তু এই অভিযোগ, এইগুলো যে বক্তব্যগুলোকে খণ্ডন করা খুব কষ্টকর হয়ে দাঁড়াবে, বিশেষ করে রাজনৈতিক প্রচারের ক্ষেত্রে। কিন্তু যে লোকটি 100 দিনের কাজ করে, যে লোকটি মাথার উপরে ছাদ পায়, যে ছেলেটি বাইরের রাজ্যে কাজ করতে চলে যায়, তাদের পরিবারগুলো তো একটা সময় ভাববেই যে এইভাবে কতদিন কিভাবে চলবে। আমরাও জানি না যে এই বঞ্চনা, কেন্দ্রীয় বঞ্চনা, এই যে দিচ্ছি না, দেবে না, পশ্চিমবঙ্গ এরকম বঞ্চিত কতদিন থেকে যাবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।